তার সাথে গাদাগাদি করে আপনার ওয়ার্কার বা যে যদি অফিস হয় অফিসের কর্মচারী বা অফিসার এখানে অবস্থান নেয়া, যদি কোনো দুর্ঘটনা ঘটে দ্রুত যে এক্সট্রা কোনো সিঁড়ি টিড়ি থাকা এরকম সাফিসিয়েন্ট কিছু থাকে না। আবার বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের ব্যাপার তো আছেই। আপনি দেখেন যে ভেরি ইন্টারেস্টিং যে আমাদের দেশে ধরেন পাশাপাশি দেখা যাবে যে হয়তো 12 ফিট 6 ফিট 6 ফিট 12 ফিট স্পেস রেখে বিল্ডিং করা, দেখা যায় কেউ ছাড়ে নাই। এই যে ধরেন র্যাঙ্কস ভবন যে এখানে ডেমোলিশ করে দেওয়া হলো, র্যাঙ্কস ভবন কিন্তু রাজুক অনুমোদন দিয়েছিল, সেখানে বিল্ডিং উঠেছে, পরে দেখা গেল সেটা ফল্টি। কারণ এই রাজুকে আপনি যান, যদি কোনো কাজে যান, আপনার রাজুকের কোনো একটা ফাইল আপনার ওখানে কর্মচারী অফিসারকে সন্তুষ্ট না করলে কারো কোনো ফাইল মুভ করবে না, এবং অসম্ভবকে সম্ভব করে নিয়ে আসা যাবে যদি তাকে সন্তুষ্ট করা হয়। তো এই জন্যে আমি বলছি যে এখানে এটা এটা আপনার সবগুলো প্রতিষ্ঠান লিঙ্ক, একটা বিল্ডিংয়ের এবং ইন্ডাস্ট্রির মালিক বা অফিসের মালিক, এখানে যেমন এটা মার্কেট ধসে পড়েছে, এই মার্কেট আর গার্মেন্টসের ব্যাপারটা একই রকম প্রায়। ধরেন একটা ইয়ের 5 ইঞ্চি ওয়াল দেওয়া হয়, 5 ইঞ্চি ওয়ালে বড় জোর 10 জন 5 জনের প্রেশার বা 15 জনের প্রেশার আপনার একটা 5 ইঞ্চি ওয়াল রাখতে পারে। হয়তো যখন অ্যাক্সিডেন্ট হয় তখন হুমড়ি খেয়ে 50 বা 100 জনের প্রেশার পড়ে, তখন বিল্ডিং স্বাভাবিকভাবে ওয়াল কলাপস করে। তো এই জন্যেই এটা যেভাবে আমাদের এখানে যে কনস্ট্রাকশন ঢাকা শহরে বা আশেপাশে যেটা হয়, এটা কনস্ট্রাকশন যেটা অথরিটি যেটা অ্যাপ্রুভ করে প্ল্যান, সেখান থেকে শুরু করে আবার যিনি বিল্ডিং তৈরি করছেন তিনিও কিন্তু আবার যে প্ল্যানটা আনা হচ্ছে সেই প্ল্যানটা মানছে না। এই সমন্বয়হীনতা এবং তদারকি এবং সেফটি মেজারগুলি না, এটা সবগুলোর কারণে, এইটার কারণে এটা আজকে ধরেন এই 14 জন মারা গেছে, এখানে ধরেন আজকে এখানে রাজনীতি ইনভলভ নাই বলে হয়তো আমরা এটা সয়ে যাচ্ছি, আমরা হয়তো বেদনাটা আমরা ওইভাবে অনুভব করছি না। কিন্তু যদি এটার ভিতরে রাজনীতি থাকতো, দেখতেন 14 জন এক অ্যাক্সিডেন্টে আগুনে দগ্ধ হয়ে মরা, অ্যাক্সিডেন্টে মরা, এটা কিন্তু আসলে কত বড় ভয়াবহ এটা ভাবা যায় না। তো এটা আমি আশা করব যে গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টের মনিটরিং এবং তদারকি বাড়ানো দরকার, কারণ আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি এমনি বিদেশে আপনার অলরেডি কোশ্চেনের সম্মুখীন হয়ে গেছে। আমরা একটি বিরতি শেষে আবার আলোচনায় ফিরবো। দর্শক, আবার একটি বিরতি নিচ্ছি। ফিরে এলাম বাংলাদেশ এখনে। সিদ্দিক ভাই, আজকে একটি খবর আমাদের নজর কেড়েছে। ঢাকা মেডিকেলের একজন নবজাতকের তাকে ডাক্তারের মৃত্যুর সনদ দিয়ে দিয়েছিল, যে তারপরে দেখা গেল যে তার অনেক পরে তার প্রাণস্পন্দন পাওয়া গেল, এবং গত মাসে কিন্তু একই রকম ঘটনা ঘটেছিল পোস্টমর্টেমের সময় বা তার আগ মুহূর্তে সম্ভবত বেঁচে উঠেছিল। ঢাকা মেডিকেলের মতো একটি হাসপাতালে যদি এরকম ঘটনা বারবার ঘটতে থাকে, এটা খুবই দুঃখজনক, খুবই নিন্দনীয়। তা আমি একটু বলতে চাই, সেটা হলো কদিন আগেই প্রধানমন্ত্রী বলছিলেন যে মানুষ মারার জন্য যেন ডাক্তার না হয়, নতুন বেসরকারি হসপিটাল উদ্বোধনের সময়। তো এখন দেখুন যে বেসরকারি যে মেডিকেলগুলো, সেখানে কারা ভর্তি হয়েছে, শুধু টাকার জোরে ভর্তি হয়ে যাচ্ছে। আবার সরকারি মেডিকেলেও মোটামুটি একটা গ্রহণযোগ্য ভর্তি পরীক্ষা হয়, তারপর এর ফাঁকেও কিন্তু কেউ তদবির করে ঢুকে যায়। জি। আর তাছাড়া আমার মনে হয় কমিটমেন্টের একটা অভাব আছে। এই যারা সরকারি মেডিকেলে পড়ে, প্রজাতন্ত্রের যারা মালিক জনগণ, সেই জনগণের যে ট্যাক্সের টাকায় তারা পড়াশোনা করে, এই কথাটা সম্ভবত তাদেরকে বলা হয় না, মনে করিয়ে দেওয়া হয় না যে তোমরা কিন্তু জনগণের টাকায় পড়াশোনা করে আবার সেই সরকারি মেডিকেলেই আবার চাকরি করে। কিন্তু তারা আসলে ডাক্তার, এবং দৃষ্টান্তমূলক শাস্তিও হয় না। গত মাসে যেটা হলো অলমোস্ট একই কেস, কিন্তু তার কিন্তু কোনো শাস্তি হয়নি, কারণ ডাক্তারদের বড় একটা জোট আছে, তাদের কারোর বিরুদ্ধে কোনো শাস্তি হয় না। যেমন এই ঘটনার সাথে যে জড়িত, তাকে যদি ঠিকমতো শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী সবাই সাবধান হবে, কিন্তু সেটা হয় না। কোনো না কোনো কারণে, কোনো রাজনৈতিক পরিচয়, যিনি এর সাথে যুক্ত, দেখা যাবে যে তিনি হয়তো সরকারি দলের সাথে সমিতি করতেছেন, যে কারণে ঢাকা মেডিকেলে তার পোস্টিং আছে, সে এই কারণে হয়তো পার পেয়ে যাবে। ডিএমসির পরিচালক বলেছেন দোষী চিকিৎসকদের শনাক্ত করার শাস্তির প্রক্রিয়া চলছে। আমি একটু বলি, 1 বছর আগে আপনার রাজশাহী মেডিকেল কলেজে হসপিটালে আপনার সাংবাদিকরা একটা রিপোর্ট করেছিলেন যে অমক একটা রুগীর নাম আমার মনে নাই, যে বিনা চিকিৎসায় অর্থাৎ অ্যাটেনশনের অভাবে সে মারা গেছে। তখন সেখানে
সাংবাদিকদেরকে মারধর করে ডাক্তাররা, বিশেষ করে ইন্টার্নি ডাক্তাররা। এটা আপনার ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে অনেক জায়গায় কিছুদিন সংক্রমণ আগে বেশ বড় একটি ইস্যু আমরা সাংবাদিকরা এটা প্রতিবাদও করলাম, এবং দেখা গেল যে তাদের অর্গানাইজেশন থেকে এই ডাক্তারদেরকে ডিফেন্ড করা হলো। গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হলো দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, কিন্তু সেটা কিন্তু আজ পর্যন্ত কিছুই হয় এবং আলটিমেটলি এটা ধামাচাপা মাঝখানে যেটা হয়েছে আমরা ক্ষতি শিকার হচ্ছে, আমরা এখন চাইলেই সব ধরনের ফুটেজ পাই না। এখন সিদ্দিক সাহেব যেটা বললেন আমি তার সাথে একমত। যদি এই অন্যায়কারী ডাক্তার তিনি সেবা দেবেন, এবং তিনি যদি এখন দলবদ্ধ হয়ে এই প্রকৃতি অমক সংগঠনের নামটাম করে দলবদ্ধ হয়ে, আপনি কিছুই বলতে পারবেন না। হ্যাঁ, ডাক্তার স্বল্পতা আছে, তার উপরে প্রেশার আছে, কিন্তু তার তো কমিটমেন্টও আছে। একটা রুগী তার হয়তো একটা আত্মীয় নিয়ে, তার ভাই বোন বা মা বাবাকে নিয়ে চিকিৎসার জন্য গেছে, তার তো একটা আকুতি থাকবেই, কিন্তু তার জন্য দেখা গেছে যে রুগীর আত্মীয় স্বজনকেও এদিক সেদিক হলে মারধর করে। সুতরাং অ্যাকাউন্টেবিলিটি তো ফিক্স করতে হবে, তারা তো সরকারি চাকরিজীবী। সুতরাং আমিও মনে করব যে অন্তত পক্ষে এই যে নবজাতক শিশুটির যে ডাক্তারটি যে দায়িত্ব অবহেলা করলেন, এখান থেকে অন্তত যাত্রাটা শুরু হোক অ্যাকশনের, এটাই আমার প্রত্যাশা। আমরা বেগম খালেদা জিয়ার বাসার যে বিদ্যুৎ সংযোগ বন্ধ, যদিও আমরা জেনেছি যে আজকে তার বিদ্যুৎ সংযোগ আবার দেওয়া হয়েছে, এবং ইন্টারনেট মোবাইল সার্ভিস বন্ধের খবরটি আমরা জানি। বলা হচ্ছে যে নিরাপত্তার কারণে সরকারের নির্দেশে, এরকম কিছু পত্রিকায় খবর এসেছে, এটি বন্ধ ছিল। এবং গ্রামীণ ফোন একটি নোটিশ জানিয়েছে যে বিটিআরসি তাদেরকে যে নোটিশ পাঠিয়েছে, বিটিআরসি নোটিশের কারণে তারা একটা নির্দিষ্ট এলাকায়, গুলশানে নির্দিষ্ট এলাকায় তারা এই সেবা বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশ করেছে। আপনারা আজকে গিয়েছিলেন সেখানে, আপনার কাছে কি তথ্য আছে? ধরেন যাওয়ার ব্যাপার, দুটো টিম, আপনার প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বে, ইমাজউদ্দিন স্যারের নেতৃত্বে একটা টিম গিয়েছিল, আর আমরা সাংবাদিকরা 8জন সাংবাদিক গিয়েছিলাম। আমরা দেখছি যে ওখানে মোমবাতি জ্বালিয়ে ভিতরে বেগম খালেদা জিয়া বসে আছেন। আমরা তার সাথে সাক্ষাৎ করলাম। জেনারেটরের লাইন ছিল, এবং জেনারেটর তো একটা জেনারেটর লাইন, এটা কাজ করে কতক্ষণ চলবে? আমরা তখন গেলাম, জেনারেটর ছিল, এরপরে জেনারেটর মোমবাতি লাগেছে। তো যাই হোক, বিষয়টা এখানে মোমবাতি জ্বালিয়ে আছে না জেনারেটর জ্বালিয়ে আছে সেটা কিন্তু বড় কথা না, কারণ আমরা তো ওই আগে হারিকেন জ্বালিয়েও তো আমরা লেখাপড়া শিখেছি, সেটা বড় বিষয়টা হচ্ছে যে বিএনপির মতো একটা বড় সংগঠনের পার্টি অফিসে, বেগম জিয়ার অফিসে এখানে ইলেকট্রিক লাইন কেটে দেওয়া, আপনার মোবাইল ফোন আটকিয়ে দেওয়া, ইন্টারনেট লাইন আটকিয়ে দেওয়া, আমার মনে হয় এটা পৃথিবীতে নজিরবিহীন। এখানে ঢাকা শহরে এই অফিসে এই ইলেকট্রিসিটি বিল, পানির বিল, সব বিল তারা, এটা সিভিক রাইট। আপনাদের কাছে কি তথ্য আছে আসলে কি কারণে এটি? আমরা তো আপনার ইলেকট্রনিক মিডিয়ায় কিন্তু দেখিয়েছেন যে ওখানে দেশাল লোক দিয়ে ডেস্কো বলেছে যে এটি গুলশান থানা তাদেরকে বলেছে, কিন্তু থানা বলছে যে আমরা বলি, কিন্তু রাজনীতির আসলে হিসাব তো আলাদা। কিন্তু তার আগের দিন নৌমন্ত্রী আপনার রমনা পার্কের রেস কোর্সের সোহরাওয়ার্দী উদ্যানে আপনার তার যে শ্রমিক সংগঠনের সভা ছিল, সেখানে তিনি ঘোষণা করেছিলেন যে বিএনপি অফিসের এসএসসি পরীক্ষার মধ্যে যদি কর্মসূচি না উদ্যোগ করা হয় তাহলে পানি লাইট সব বন্ধ করে। আজকেও কিন্তু বলেছে, আপনার কয়েকজন মন্ত্রী বলেছে ওখানে লাইট, পানি টানি সবকিছু বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, তো তার ফলো আপ হিসেবে রাত্রেই 2টার দিকে কারেন্ট আপনার লাইন কেটে দেওয়া হয়েছে, ইন্টারনেট এবং দ্যাট। এটা কিন্তু আসলে সিভিক রাইট থেকে বঞ্চিত করা এবং মানবাধিকার লঙ্ঘিত করা, এটা এই আজকে যেটা করা হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীর ইতিহাসে বিরল এমনটিও পাবেন না যে এই বিএনপি অফিসের সামনে আপনার বালির বস্তা, এই বস্তা। তো নিরাপত্তার জন্যে বেগম খালেদা জিয়ার সামনে নাকি বালির বস্তা সহ, বালি সহ ট্রাক রাখা হয়েছে। তাহলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা তো আরো কঠিন ব্যাপার। তাহলে তার মুভমেন্টের সময় 150টা করে বালির ট্রাক পিছনে পিছনে দিলে, বা তার ওই গণভবন বা তার এই সংসদ ভবনে বালির ট্রাক রাখলে রাজনীতির আপনাদের রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য না, কিন্তু যুক্তির কথা হচ্ছে তাকিয়েছে সমাধানের দিকে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে পাল্টা বক্তব্য চলছে, আবার উল্টোটাও হচ্ছে। আজকে আপনারা যে দেখা করলেন সেখান থেকে কি কোনো সমাধানের সুর পেয়েছেন? আপনি বলছিলেন না, সমাধান আমরা মূলত যেহেতু তুমি লাইট আপনার এগুলো কেটে দেওয়া হয়েছে, আমরা জাস্ট সৌজন্য সাক্ষাতের জন্য তার কাছে গিয়েছি। কি বলেছেন? এখানে তিনি বলেছেন যে স্বাভাবিকভাবে তিনি হতবাক
যে এটা ভাবতেই পারেন না, তাকে হয়তো অ্যারেস্ট করতে পারতো ওখানেই ধরেন এটাকেই সাবজেল ঘোষণা করে অ্যারেস্ট করতে পারতো, অথবা ওনাকে ওখান থেকে তুলে নিয়ে